আমি নিজে দেখেছি কিভাবে মানে মবের সামনে মেরুদণ্ড নিচু করে সেনাবাহিনী পলায়ন করেছে, আমি নিজে এটা দেখেছি। বাংলাদেশের বয়ানে ব্যাটাগিরির এক ধরনের চল আছে, মানে যে যত বেশি ব্যাটাগিরির ভাষণ দিতে পারে সে তত বেশি মানে পপুলার হবে এবং জনপ্রিয়তার কাছাকাছি যাবে। গত 2 সপ্তাহে মানে এতগুলো ঘটনা পরপর ঘটছে, এর মধ্যে 2টা সংবাদ মাধ্যমে হামলা হলো, মানে এই সব কিছু মিলিয়ে যদি দেখতে চান তাহলে এটাকে কোনোভাবে পরিকল্পিত ছাড়া অন্য কিছু বলা আসলে সম্ভব নয়। নির্বাচন আসলে ফেব্রুয়ারিতে হইতেই হবে, যে টাইমলাইন ঘোষণা করা হয়েছে। রাজনীতির মাঠে নানান ধরনের আলোচনা চলছে, বিশেষত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড এবং তাকে ঘিরে যে প্রতিক্রিয়ায় যা যা ঘটলো দেশে, এই সব কিছু মিলে আবার নির্বাচনের সমীকরণ আছে, সব মিলিয়ে নানা মাত্রিক এক ধরনের আলোচনা আছে। আমরা এই সবগুলোর বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের সঙ্গে আছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। সামান্তা, চর্চায় আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা প্রথমেই হাদির প্রসঙ্গে যাওয়ার আগে এনসিপির একজন নেতা জান্নাত আরা রুমি, খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটলো, তার ঝুলন্ত মরদেহ উদ্ধার হলো। আপনি একটা জায়গায় বলছিলেন যে তাকে হুমকি দেওয়া হচ্ছে এবং এই ধরনের উনি জিডিও করেছিলেন বলে আমরা জানতে পেরেছি। তো এই বিষয়টাতে আসলে শেষ পর্যন্ত কিন্তু মামলা হয়নি এখন। হ্যাঁ, তো এই জায়গায় এনসিপি আসলে কি উদ্যোগ নিল? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথমত রুমির এই বিষয়টা আসলে হাদির পুরো গত 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে আমরা ব্যস্ত ছিলাম, এবং কিন্তু জান্নাত আরা রুমি আমাদের ধানমন্ডি থানার একজন মেম্বার ছিলেন, যুগ্ম আহ্বায়ক ছিলেন, কিন্তু ওনার বিষয়টা আসলে ওইভাবে ফোকাস পায়নি, মিডিয়া ফোকাস এবং এভরিথিং পায় নাই, কিন্তু এটা সমানভাবে দুঃখজনক। এবং আমি যেটা জানি আমি সেটা ব্রিফ করি একটু শর্ট টাইমে, যে উনি ক্রমাগত আওয়ামী লীগের থ্রেট পেয়ে এসেছিলেন, উনি এলাকায় খুবই অ্যাক্টিভ ছিলেন, এবং উনি যেহেতু জুলাইয়েও সরাসরি অংশগ্রহণ করেছেন সেটার প্রমাণাদিও আছে আওয়ামী লীগের কাছে, এবং ওনার ব্যাপারে আওয়ামী লীগ খুবই ওপেনলি বিষোদ্গার করেছে এবং হিট লিস্টে নাম আছে, এই ধরনের মন্তব্য ছড়িয়েছে। গত 13ই নভেম্বর উনি একটা জিডি করেন ধানমন্ডি থানায়, এবং তার কিছুদিন পরেই মানে আমরা দেখতে পাই যে ওনার ঝুলন্ত মরদেহ। কিন্তু তার আগে উনি কিন্তু খুবই একদম শক্ত মনোবৃত্তির মানুষ ছিলেন। তার কথাটা আমরা বলছি না, এটা একটা পার্টি করলে যেটা হয় যে পার্টিজান ভাবে তার ট্রিট করা হয়, কিন্তু সত্যিকার অর্থেই উনি একজন একেবারেই মানে জুলাইকে ধারণ করা একজন ব্যক্তি ছিলেন, রাজনীতিটা ওভাবে করতে চেয়েছিলেন, এবং নারীদের ক্ষেত্রে আসলে রাজনীতিতে এগিয়ে আসাটা তো খুবই মুশকিল হয়। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে রুমি একজন সম্ভাবনাময় একজন রাজনীতিবিদ হয়ে উঠতে পারতেন, কিন্তু তার সম্ভাবনা চলে গেল। এবং আমরা দেখলাম যে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী তার যে জিডি, সেখানে যখন লেখা আছে যে অ্যাকাউন্টগুলোর নাম এবং কোন কোন নাম্বার থেকে তাকে হুমকি দেওয়া হয়েছে, এই উল্লেখ করা সত্ত্বেও মানে আমরা যেটা জানি যে এই বিষয়গুলো মানে বের করা আসলে তদন্ত যে কমিটি থাকে, তদন্ত সংস্থা থাকে, তাদের দায়িত্ব, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা নিজে থেকে স্বপ্রণোদিতভাবে অনেক প্রমাণাদি অনেক তথ্য পুলিশের কাছে উপস্থাপন করছি, কিন্তু সেগুলো নিয়ে কোনো ফার্দার মানে জবাবদিহিতা নাই। এবং সেই জায়গা থেকে কিন্তু এই যে তার যে আত্মহত্যা বলা হচ্ছে, কিন্তু এটা তদন্ত আমরা এখনো তদন্ত রিপোর্ট পাই নাই। আমাদের জায়গা থেকে আমরা ওভারঅল বিষয়গুলোকে দেখি, যেমন রুমিকেও আমরা যেমন ধারণ করি, আমরা তো আসলে ওভারঅল বাংলাদেশে যত জুলাইয়ের ফ্রন্টলাইনার আছেন, যারা জুলাইয়ে সরাসরি অংশগ্রহণ করেছেন এবং ধারণ করেন মোরলেস, এবং তাদেরকে তো আমাদের একটা নিরাপত্তার চাদরে আনতে হবে। এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে এটার একটা সার্বিক অক্ষমতা আছে। তো এই অক্ষমতার ব্যাপারে সবসময় কথা বলে এসেছি। রুমির পরিবার এবং তাদের সাথে আমাদের কন্টিনিউয়াস যোগাযোগ আছে, যখন মামলা করার প্রয়োজন ফিল করবে পরিবার থেকে তখন আমরা করব, কিন্তু দলগত উদ্যোগ নিলে দলের দিক থেকে আমাদের সায় থাকবে এবং আমরা সেটাতে উদ্যোগী হব। দল উদ্যোগ নেবে না আলাদা করে? দলের আমি মনে করি উদ্যোগ নেওয়া উচিত, এটা আমি আমার জায়গা থেকে বলি, কারণ আমি একজন নারী রাজনীতিবিদ হিসেবে আমি মনে করি যে প্র্যাকটিসটা আসলে দলগুলোর নাই, যে নারী রাজনীতিবিদ
নাগরিকদের এক্সট্রা নিরাপত্তা নিশ্চিত করা দলগুলোর পক্ষ থেকে, সেইটা কোনো দলই প্র্যাকটিস করে না। সো আমার মনে হয় যে এনসিপির এবং আমাদের উচিত যে নারী রাজনীতিবিদ যারা আছে, যারা বিভিন্ন পর্যায়ে রাজনীতি করছে, এটা শুধু সেন্ট্রালে নিশ্চিত করলে হবে না, এটা বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে এটা নিশ্চিত করতে হবে, আঞ্চলিক জায়গাগুলোতেও। এই যে পুলিশ জিডির পরও আসলে অ্যাক্ট করেনি, মানে আপনি তো তাই বললেন যে অ্যাক্ট করলে তো আসলে হচ্ছে হুমকিদাতা যারা হুমকি দিয়েছিল তাদেরকে হচ্ছে ট্রেস করা বা সেটার বিরুদ্ধে ব্যবস্থার প্রসঙ্গ আসতো। এই জায়গা থেকে বা পুলিশ ফোর্সের বা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার জায়গার নিয়ে এক ধরনের সংশয় থেকেই কি মিরপুরে আমরা দেখলাম যে মিরপুরে আওয়ামী লীগ নেতাদের ধরতে অভিযান, সেখানে হচ্ছে এনসিপির এক ধরনের নেতাকর্মীদের এক ধরনের অংশগ্রহণ পুলিশ ফোর্সের সঙ্গে। তো এই জায়গাটা কি এনশিওর করার জন্য ওই সংশয় থেকে, নাকি হচ্ছে আমরা প্রিভিয়াস টাইমে যেটা দেখেছি যে বিভিন্ন সময় 5 আগস্টের পরপর যে ঘটনাগুলো, যে বিভিন্ন অভিযানে তখন তো এনসিপি ছিল না, তখন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই অংশের নেতৃবৃন্দ বা হচ্ছে কর্মীরা সেই অভিযানের সঙ্গে যেত। তো এইটা কি ওই জায়গা থেকে, মানে এই পুলিশি অভিযানে কেন হচ্ছে রাজনৈতিক দলের নেতারা যাচ্ছে? আচ্ছা, আপনি যে ঘটনাটার কথা বলছেন এটা আমি আরেকটু বলি যে এটা মিরপুরের একটা ঘটনা, এবং মিরপুরে একজন অভিযোগ আছে যিনি আওয়ামী লীগের সাথে সংযুক্ত ছিলেন, এরকম একজন নেত্রীকে গ্রেফতার করতে যাচ্ছিল পুলিশ, তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আছে, এবং এলাকায় নানান ধরনের মিটিং করার এক ধরনের অভিযোগ কিন্তু আছে, যে গোপন মিটিং করছে আওয়ামী লীগ। সো এই পুলিশ ফোর্সের সাথে পুলিশই তাদেরকে যেতে বলেছে, এরকম তথ্য কিন্তু আমাদের কাছে আছে। এবং আমরা যদি আমাদের কোনো প্রয়োজন, আমরা একটা সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে চলি, যদি কোনোভাবে আমাদের প্রয়োজন না হয় আমরা সেই জায়গাটায় আমাদের নিজেদের হস্তক্ষেপ কখনোই আমরা করি না। পুলিশ ফোর্স তাদেরকে যেতে বলেছে আগে। এখন আমি যেটা বুঝতে পারি, এটা বলার পিছনে কারণ হচ্ছে পুলিশ নিজেও কনফিডেন্ট না, ইনসিকিউরড, এবং সে আসলে চায়। আবার এটার মধ্যে অনেক অন্য বিষয়ও থাকতে পারে, যে একটা প্রশ্নবিদ্ধ পরিস্থিতি তৈরি করার প্ল্যান কি তাদের আগে থেকেই ছিল কিনা। এখন আমার কাছে মনে হয় যে আমাদের যারা গিয়েছেন তারা একদমই তাদের যে সাংগঠনিক এবং জুলাইয়ের দায়িত্ব পালন করার একটা আকাঙ্ক্ষা থেকে যে যে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন কিন্তু তাদেরকে হতে হয়েছে। আসলে আমি যেটা মনে করি যে পুরো আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কারো কোনো পেশাদারিত্ব নেই। যদি গুটি কয়েক কারো থেকেও থাকে, এইটা আসলে কোনোভাবেই ইম্প্যাক্ট ফেলার মতো বা একটা ধারাবাহিক একটা ফলাফল পাওয়ার মতো কোনো ধরনের, আমরা এই পয়েন্টে হচ্ছে বিশেষত তখনও হাদি বেঁচে আছেন, সিঙ্গাপুরে তখনও চিকিৎসাধীন তিনি। ওই মোমেন্টে আমরা আলোচনা করেছিলাম গণ অধিকার পরিষদের নুরুল হক নুরুর সঙ্গে, গণ অধিকার পরিষদের সভাপতি। তিনি একটা প্রসঙ্গ বলেছিলেন আইন শৃঙ্খলা ইস্যুতে, আমি সেটা একটু কোট করতে চাই। তার বক্তব্য ছিল যে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা একজন ভালো মানুষ, কিন্তু তিনি আসলে দক্ষ না এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা চালানোর বিষয়ে। আরেকটা বলেছিলেন যে পুলিশ ফোর্স 5 আগস্টের পরে রিঅর্গানাইজ হলো, তখন হচ্ছে অবসর ভেঙে সাবেক কর্মকর্তাদের এনে দায়িত্ব দেওয়া হলো, ফলে ফোর্সের মধ্যে এক ধরনের অস্বস্তি আছে তাদের কমান্ডটাকে ওইভাবে গ্রহণ করা বা না করার প্রসঙ্গে। এই জায়গায় কি কোনো ধরনের বিষয় আছে বলে আপনার মনে হয় কিনা? মানে এটা নুরুল হক নুরুর বক্তব্য, এই বক্তব্যটা আমি আপনার সামনে রাখলাম। তো সেই ক্ষেত্রে আপনিও বললেন যে পুলিশ ফোর্সের মধ্যে পেশাদারত্ব বা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পেশাদারত্বের জায়গায় ঘাটতি আছে। সেই ঘাটতিটা আসলে কোন জায়গা থেকে? এটা কি মন্ত্রণালয়ের টপ প্লেয়ার থেকে আসছে ঘাটতির জায়গাটা, নাকি হচ্ছে যে সে যে আনসেটেল হলো 5 আগস্টের পরে নানান থানায় আসলে হামলা হয়েছে, অস্ত্র লুট হয়েছে, সেই অস্ত্র এখনো উদ্ধার করতে পারেনি। তো এই যে ঘটনাগুলো, এটার মধ্য দিয়ে তার কনফিডেন্স এক ধরনের ব্রেক হলো। আরেকটা হচ্ছে নেতৃত্বের জায়গা। এই দুইটা ঘটনা মিলে কি এই পেশাদারির সংকটটা তৈরি হচ্ছে কিনা? আমার কাছে মনে হয় যে এই যে মন্তব্যটা আপাত অর্থে সঠিক মনে হলেও এটার পিছনের যে মানে কারণটা, এটা উল্লেখিত হয় নাই। পুলিশ ফোর্স সবসময় বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, এটা আপনি শুধু মানে পুলিশ না, পুরো আইন শৃঙ্খলা বাহিনী, এবং পুলিশের যে বেশি ব্যবহৃত যে ফোর্সটা ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে গোয়েন্দা সংস্থা। এবং এটা শুধু ব্যবহৃত হয়েছে মানে রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে এটা বললেও কিন্তু কম বলা হবে। বাংলাদেশের তদন্ত সংস্থা, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশেষ করে যারা গোয়েন্দা সংস্থা, তারা কোনোভাবেই বাংলাদেশের আওতাধীন নাই, এবং বাংলাদেশের আওতার বাইরে গিয়ে তাদেরকে নানানভাবে ওয়ার্ক করানো হচ্ছে এবং তারা ওয়ার্ক করছেও, এবং তারা এটাতে অভ্যস্ত। এটা অবশ্যই এই মোমেন্টে আরো বেশি,
কারণ এই মানে এখন যে পরিস্থিতিগুলো দেখতে পাচ্ছেন, মানে আমি কালকের শুধুমাত্র কালকের ঘটনাগুলো যদি দেখেন আর কালকের ঘটনার আগের 3 দিনের ঘটনা যদি দেখেন, তারপরে একদম হাদির গায়ে বুলেটটা লাগার আগের ঘটনাগুলো যদি দেখেন, তার আগে ছাত্র উপদেষ্টা দুজন নামলেন। গত 2 সপ্তাহে মানে এতগুলো ঘটনা পরপর ঘটছে, এর মধ্যে 2টা সংবাদ মাধ্যমে হামলা হলো, মানে এই সব কিছু মিলিয়ে যদি দেখতে চান তাহলে এটাকে কোনোভাবে পরিকল্পিত ছাড়া অন্য কিছু বলা আসলে সম্ভব নয়। পরিকল্পনাটা কে করতে পারে? মানে এটা আপনি বলছেন যে এক্সটার্নাল ফোর্স করতে পারে। এক্সটার্নাল ফোর্স আসলে এই মোমেন্টে আমরা তো দেখছি যে হচ্ছে ভারতের প্রসঙ্গ বিভিন্ন সময় ধরে কন্টিনিউয়াসলি, এবং এটা এক ধরনের রিয়েলিটির জায়গা থেকে আছে। ভারতীয় ডেপুটি হাই কমিশনার অফিস আক্রান্ত হলো বা এই ধরনের, তাদের পক্ষে কি এই ফেজে, আমি যদি ভারত প্রসঙ্গের জায়গায় যাই, বা এক ধরনের ক্লিনজিং কিন্তু হলো আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে, নানা ধরনের ট্রান্সফার করে বা ক্লোজ করে নানা পদ্ধতিতে হলো, সেটার পরও এই প্রভাব কি ভারতের আওতায় আছে নাকি অন্য কোনো রাষ্ট্রের প্রসঙ্গ না, আসছে? দেখুন এখন বিষয়টা হচ্ছে যে ভারত এখানে একটা ইস্যু, কিন্তু আপনাকে দেখতে হবে ভারতকে সার্ভ করার জন্য কারা কারা উদ্বিগ্ন এবং উদ্গ্রীব, তাদের সেই বিষয়গুলো আসলে দেখতে হবে আমাদেরকে। যারা এখানে বাংলাদেশটাকে অস্থিতিশীল করলে তার রাজনৈতিক এবং তার যে পলিসিগত লাভ আছে, যারা দেখাতে পারবে যে এই আপরাইজিংটা ছিল একটা ইসলামিস্ট আপরাইজিং, তাদের জন্য এটা খুবই প্রয়োজনীয়। এখন একজন পুলিশ বাহিনী কর্মকর্তা, আপনি যত এটা অদল বদল করেন, যে বিষয়গুলো আসছে যে এটার অবসরপ্রাপ্ত নাকি অবসরপ্রাপ্ত না, এটার যে গুরুত্বপূর্ণ তার যে মনন, তার যে সার্ভ করার যে মনন ছিল আগে, যে একটা দলকে সার্ভ করেই তার আগাতে হবে, সো ওই দলটা যদি আবার ফেরত আসে, আবার যদি এমন কেউ আসে যার মাধ্যমে তার সিকিউরিটি এনশিওর হবে, সে কিন্তু ওই কাজটাই করবে। তো আমার কাছে মনে হয় যে এই যে আমাদের এই ফোর্সগুলোতে আমরা কোন ধরনের লোক নিয়োগ দিচ্ছি, আর ফোর্সগুলো ব্যতীত বাংলাদেশে মানে একদম জনসাধারণের মধ্যে এমন একটা মনন কি আছে কিনা যে একেবারেই বাংলাদেশকে কেন্দ্র করে চিন্তা ভাবনা করার মননটা কি আছে কিনা। এই মানুষগুলোই কিন্তু আবার বিভিন্ন জায়গায় চাকরিগুলো পাচ্ছে, বিভিন্ন ইনস্টিটিউশনেও কিন্তু তারাই যাচ্ছে। যেমন ধরেন সাবোটাজ করার জন্য অনেক বেশি পরিকল্পনার কিন্তু প্রয়োজন হয় না, শুধুমাত্র মানে এমন একজন দুর্বল ব্যক্তিকে খুঁজে পাওয়াটাই যথেষ্ট, যার আসলে কোনো কমিটমেন্ট নাই, শুধুমাত্র নিজের ব্যক্তিগত লাভালাভের বিষয়টাই তার কাছে মুখ্য। এবং এই ধরনের ব্যক্তি আপনি নানান প্রতিষ্ঠানে নানান পর্যায়ে সবসময়ই পাচ্ছেন। সো এই জন্য আসলে সাবোটাজ করার বা হচ্ছে পরিকল্পনা করার জন্য, এই ধরনের পরিস্থিতি ক্রিয়েট করার জন্য মানুষের আসলে অভাব হচ্ছে না। মানে আপনার দৃষ্টিতে সেক্ষেত্রে হচ্ছে যে এই মোমেন্টে, মানে এই এখনকার রানিং যে পিরিয়ড, এই পিরিয়ডে হচ্ছে যদি এক্সটার্নাল কোনো ফোর্স যদি অ্যাক্ট করে থাকে, সেটা ইন্ডিয়াই হওয়ার চান্স বেশি, এবং যারা ইন্ডিয়াকে আসলে এক ধরনের সার্ভ করতে চায় বা তাদেরকে একটা স্পেস দিতে অনেকে চায়। কিন্তু হচ্ছে এখানে যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ, আমি এই জন্যই বলছিলাম যে ইন্ডিয়া একটা বিষয়, আমরা যখন আধিপত্যবাদ বিরোধের কথা বলি তখন কিন্তু আমরা প্রত্যেকটা দেশের আধিপত্যকেই আমরা নাকচ করতে হবে। আধিপত্য শুধুমাত্র ভারতের বিষয় না, আধিপত্য এখানে অনেকগুলো দেশই আছে যারা বিভিন্ন দেশের উপরে মানে বিভিন্ন ধরনের হস্তক্ষেপ করে তারা একটা রাজনৈতিক স্বার্থ হাসিল এবং রাজনৈতিকভাবে দেশটাকে দখল। দেখেন এখানে অর্থনৈতিকভাবে একটা দেশকে দখল করা যায়, আপনি কূটনৈতিকভাবে একটা দেশকে দখল করা যায়, কিন্তু সবচেয়ে বেশি যেটা কাজে লাগে সেটা হচ্ছে রাজনৈতিকভাবে একটা দেশকে দখল করা। যে আপনি আপনার কাছে পিপলের কাছে মেসেজ থাকবে যে এখানে ওই দেশের গভর্নমেন্টই দেশটা চালাচ্ছে, কিন্তু আদতে তা না, আপনার বিভিন্ন ধরনের নানান রকমের এজেন্ট থাকবে, এবং এই এজেন্টগুলো আবার এক একটা পলিটিক্যাল পার্টিতে কিভাবে ইনফ্লুয়েন্স করতে পারে কি পারে না, এই বিষয়গুলো আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সো আমার কাছে মনে হয় যে এই যে আমাদের যে মানে গণঅভ্যুত্থান পরবর্তী ফরেন পলিসিকে আমরা যেভাবে ভাবতে চেয়েছিলাম, আমরা আসলে সেভাবে ভাবতে পারিনি। আমরা যেটা করেছি, আমরা মানে ভারতকে কেন্দ্র করে আমাদের আধিপত্যবাদ বিরোধী সংগ্রামটাকে এক ধরনের বলয় ক্রিয়েট করেছি, তাতে করে দেখা যাচ্ছে অন্যান্য যেই শক্তিগুলো, সেই শক্তিগুলো আরো বেশি মানে পাওয়ারফুল হয়ে উঠছে। কিন্তু আমাদের যেটা দরকার, আমাদের দরকার অনমনীয় থাকা, বাংলাদেশের পক্ষে অনমনীয় থাকা। এইটা আপনি এখন দেখেন গণঅভ্যুত্থানের পরে আমরা যে ৮৬টি চুক্তি ইন্ডিয়ার সাথে আমাদের হয়েছিল, ৬৬টা হয়েছিল সরাসরি চুক্তি, ২০টি হয়েছিল সমঝোতা স্মারক।
এই 86টির কোনো হদিস বা কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের মধ্য দিয়ে পেলাম না। এইটা কিন্তু একটা খুবই মানে অশনির কিন্তু সংকেত। পপুলিস্ট এক ধরনের ভাষ্য দেওয়া হলো যে আমরা সব চুক্তি বাতিল না, পপুলিস্ট ভাষ্যটা দেখেন এখানে এক ধরনের, আমি বলি, আমাদের বাংলাদেশের বয়ানে ব্যাটাগিরির এক ধরনের চল আছে। মানে যে যত বেশি ব্যাটাগিরির ভাষণ দিতে পারে সে তত বেশি মানে পপুলার হবে এবং জনপ্রিয়তার কাছাকাছি যাবে। এটা কি বাংলাদেশের মানুষের বা এই অঞ্চলের মানুষের এক ধরনের হুজুগে প্রবণতার কারণে এই ঘটনাটা ঘটে নাকি? মানে না হলে সে হচ্ছে যে এই ধরনের অ্যাগ্রেসিভ, হ্যাঁ, ব্যাটাগিরি বলি বা অ্যাগ্রেসিভ বলি, যেটাই বলি না কেন, সেই অ্যাগ্রেসিভ টোনটাকে সে এত অ্যাপ্রিসিয়েট করে কেন? প্রথমত আপনি জনগণকে দোষারোপ করার কোনো অপশন নাই। কারণ কি, আপনি জনগণকে এমন কি দিয়েছেন যেটার ভিত্তিতে আপনি জনগণকে আসলে চাইতে পারেন তার কাছ থেকে কিছু। এমন ধরনের সাংস্কৃতিক এবং রাজনৈতিক বলয় তৈরি করা হয়েছে যে তার পক্ষে আসলে যা দেখছে এটাকে অ্যাপ্রিসিয়েট করা ছাড়া আর কোনো অপশন নাই। কিন্তু বেটার অপশন এবং এটাকেও প্রেস করা এবং দায়িত্বশীল রাজনীতিকে মানে সামনে নিয়ে আসা, এই জিনিসটা তো আমরা কেউ করিনি। যেমন ধরেন, আপনি একটা গণমাধ্যমে আছেন, আমি একটা দায়িত্বশীল পর্যায়ে আছি একটা রাজনৈতিক দলের, এরকম প্রত্যেকেই কিন্তু বিভিন্ন ধরনের সামাজিক রোলে আমরা কিন্তু কাজ করছি। কিন্তু আমাদের যার যার জায়গা থেকে আমরা কি অ্যাপ্রিসিয়েট করেছি কিনা যে পলিসি মেকিং এর জায়গায় যে আমরা যখন ফরেন পলিসি নিয়ে কথা বলবো তখন দায়িত্বশীল মন্তব্য, স্টেটসম্যান সুলভ মন্তব্যকে আমরা অ্যাপ্রিসিয়েট করি কিনা এবং সেইটাই আসলে মূল বক্তব্য হিসেবে যায় কিনা, নাকি নানান ধরনের উল্লম্ফন এবং মানে ফাঁকা আওয়াজ, ফাঁকা বুলি আমাদের কাছে দিন শেষে প্রিয় হয়ে ওঠে। সো এইটা আমার কাছে মনে হয় যে ওই যে একটা মানে ভাইরাল টেন্ডেন্সি একটা কাজ করে, আবার আমাদের জনগণের মধ্যে বেটার কোনো অল্টারনেটিভ পোর্ট্রে করতে পারছি না। এবং সেই জায়গা থেকে কিন্তু আমাদের সকলকে ওই দায়িত্বটা নিতে হবে যে যেখান থেকে আমরা এটা বলতে পারবো যে দায়িত্বশীল মন্তব্য করাই আসলে এক ধরনের মানে আমাদের এই পুরো পলিটিক্যাল স্ফিয়ারে যে অস্থিরতা, সেটা আমাদেরকে একটা আমি এই পয়েন্টটাতে একটা জায়গায় আমি একটু যাই, শরীফ ওসমান হাদির কাছে যাই। এবার শরীফ ওসমান হাদি 12 ডিসেম্বর হচ্ছে গুলিবিদ্ধ হলেন তিনি কালভার্ট রোডে। তো সেইখানে গুলিবিদ্ধ হওয়ার পরে স্বাভাবিকভাবেই সবার মধ্যে এক ধরনের তীব্র প্রতিক্রিয়াই জন্ম নিল। এটা সোশ্যাল মিডিয়াতে যারা তার রাজনীতিকে সাপোর্ট করেন, যারা করেন না, সবাই এটা নিন্দা করলো। এই জায়গায় একটা স্পিচে পদত্যাগী 2 ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার মধ্যে মাহফুজ আলম একটা বক্তব্য দিলেন যেটা আসলে ওনার এতদিনকার বক্তব্যের সাথে এক রকমের সাংঘর্ষিক অবস্থা তৈরি করলো। সেটা হচ্ছে লাশের বদলে লাশ নেব। এবার এই যে ভাষ্যটা, মাহফুজ আলমকে আমরা যতটুকু আমরা দেখেছি যে তিনি সংঘাত বা এই ধরনের জায়গাগুলোর বিষয়ে একটা অবস্থান নেন। মাহফুজ আলমের এই যে বক্তব্যটা, আপনি দায়িত্বশীল বক্তব্যের কথাটা বললেন, তারপর আমরা দেখলাম যে শরীফ ওসমান হাদিকে শত চেষ্টা করে বাঁচানো যায়নি, তিনি শেষ পর্যন্ত আমাদের ছেড়ে চলে গেছেন। তার মৃত্যু সংবাদ আসার পরে আপনি নিজে হচ্ছে ডেইলি স্টার, প্রথম আলো, নাহিদ ইসলাম সহ আপনারা কয়েকজন মিলে, মুজিবুর রহমান মঞ্জু, মানে 3 দলীয় যে জোট, আপনারা জোটের সঙ্গীদের নিয়ে বা নিজেরা আপনারা ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট, উদীচী প্রত্যেকটা জায়গায় আপনারা গেছেন। এমনকি যেদিন আক্রমণ করা হচ্ছে সেদিনও আপনি গেছেন ডেইলি স্টারের ওখানে। তো সেই ঘটনাটা যে এই যে প্রতিক্রিয়ার ফলাফল হিসেবে এটা যে ঘটতে পারলো, এইটাতে আসলে এই দায়িত্বশীল বক্তব্য না দেওয়ার বা এইটার ভূমিকা কতটুকু, আর হচ্ছে রাষ্ট্র নিরাপত্তা দিতে না পারা যে বিষয়টা, সেটা এখন ব্যাপকভাবে আলোচনা হচ্ছে যে প্রধান উপদেষ্টা তার ভাষণে, তাৎক্ষণিক যে ভাষণটা দিলেন, সেখানে সবাইকে সংযত থাকতে বললেন এবং সংযত থাকার আহ্বান জানানোর পরে আমরা দেখলাম যে সবাই অসংযত হয়ে গেল। তার মানে হচ্ছে এক ধরনের শঙ্কা কিন্তু ছিল। প্রধান উপদেষ্টা যখন সংযত হওয়ার বা শান্ত থাকার আহ্বান করছেন, তার মানে রাষ্ট্রের পক্ষ থেকে বা প্রশাসন একটা কিছু ডিটেক্ট করছিল যে একটা কিছু অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যেতে পারে, সেই কারণেই তো সংযত হওয়ার আহ্বানটা। কিন্তু তারপরও আসলে সতর্কবার্তাও কাজ করলো না, বা এই যে বুঝতে পারা, সেইটার কারণে আমরা তাৎক্ষণিক পদক্ষেপটাও দেখলাম না। আবার মাহফুজ আলমের বক্তব্যের কাছে যদি যাই, সেটাও তো আসলে দায়িত্বশীল নয় ওই মোমেন্টে, কারণ সবাই তখন হচ্ছে ফুঁসে আছে, ক্ষুব্ধ বিষয়টাতে। তো এই দুটোর মধ্যে কোনটার ভূমিকাকে আপনি বলবেন হচ্ছে সবচেয়ে প্রভাব রেখেছে এখানে?
দেখেন হাদি ভাইয়ের মানে এইভাবে শহীদ শাহাদাত বরণ করাটা এইটা কিন্তু আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে একবারে। এখন দেখেন আমরা সবচাইতে বেশি শত্রুর বুকে কাঁপন ধরাই কিন্তু সালাত এবং শাহাদাত। এবং হাদি ভাইয়ের শাহাদাত এবং তার বিগত কয়েকদিনের মানে এক বছরের যে রাজনৈতিক চর্চা, তারপরে তার শাহাদাত, এবং তারপরে দেখবেন যে মানুষের যে মানে এক ধরনের অস্থিরতা, সেটা কাম ডাউন হয়েছে গতকাল জানাজার সালাত আদায়ের মাধ্যমে। তা আমাদেরকে আসলে মানে জাতিগতভাবে বা ঐক্যের জায়গায় নিয়ে আসে, মানে এটা প্রিন্সিপাল আকারে সালাত এবং শাহাদাত, এই দুইটা জিনিসই কিন্তু আমাদের মেসেজ। কিন্তু অন্যদিকে যদি আমরা মানে বিভিন্ন ধরনের মন্তব্য করি যেগুলোর আসলে কোনো অর্থ নাই, যদি আমরা সশস্ত্র বিপ্লবের সংগ্রামের ডাক দিতে চাই, তাহলে আমাদেরকে ওইটাই দেওয়া উচিত। কিন্তু এমন কোনো মন্তব্য করার মানে কোনো ধরনের প্রয়োজনীয়তা নাই যে মন্তব্য আমরা পরবর্তীতে ফলো থ্রু করতে পারি না। এবং এটা পরিষ্কারভাবে দুইটা দেশের ফরেন পলিসির ব্যাপার। আমরা আমাদের জায়গায় সার্বভৌমত্ব এবং সমতা, মর্যাদা, এইটা আমরা মাথা উঁচু করে নিশ্চিত করতে চাই। আপনারা এটা জানেন যে কিউবা যখন আমেরিকার কাছ থেকে আলাদা হলো, তখন কিউবার যে ফরেন পলিসি, তারা এটা নির্ধারণ করেছিল যে সমতা এবং মর্যাদা এবং সার্বভৌমত্ব, আমরা যেই কথাগুলো বলছি একই কথাগুলো, কিন্তু সেক্ষেত্রে কিউবার কিছু কিছু জায়গা ছিল যে কৃষি, তাদের শ্রমিক, এবং তারা বলেছে ক্ষুধার্ত কৃষক এবং মানে ভূমিহীন শ্রমিক এবং যারা অধিকার হারানো জনতা, এই যে তাদের বয়ানটা দেখেন, সেই জায়গা থেকে তারা যখন ফরেন পলিসি নির্ধারণ করে, তখন পলিসির জায়গা থেকে এই গোষ্ঠীগুলো কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারবে না। তারা কিন্তু শ্রেণীকে ডিটেক্ট করছে। এবং আমরা যদি মনে করি যে সমরূপ জাতি হলেই, মানে আমরা একই ভাষা, একই ধর্ম, একই সংস্কৃতি বলেই আমরা ঐক্যবদ্ধ থাকব, এরকম এটা কোনো সিরিয়াস পলিটিক্যাল থিওরি এটা বলে না। সিরিয়াস কোনো পলিটিক্যাল থিওরির মধ্যে আপনি এই ধরনের মন্তব্য পাবেন না। সমরূপ জাতি এটা একটা ধারণা, কিন্তু সমরূপ হওয়ার জন্য যেটা আরো বেশি প্রয়োজন সেটা একই ধরনের শ্রেণী এবং একই ধরনের মানে বৈষম্য না থাকা। যদি বৈষম্য থাকে, সামাজিক, রাষ্ট্রীয়, যদি অর্থনৈতিকভাবে বৈষম্য থাকে, তাহলে নানান রকমের ক্লাসিফিকেশন আসবে, এবং এখানে ধর্মীয় ক্লাসিফিকেশনও কিন্তু আসছে। এখানে এসে ফরেন পলিসির জায়গায় আমরা যদি চাই, আমরা যদি মনে করি যে ইন্ডিয়ার সাথে আমরা এখনই যুদ্ধ করতে চাই, তাহলে আমরা ফর্মালি সশস্ত্র বিপ্লবের ঘোষণা দিয়ে আমরা যুদ্ধে নেমে পড়ি। তাতে করে যদি বাংলাদেশের সকল মানুষ যেমনভাবে জানাজা নামাজটা আদায় করেছে, একইভাবে যদি তারা কনফিডেন্ট থাকে যে আমরা একইভাবে এখানে সাংগঠনিকভাবেই আমরা একটা যুদ্ধ পরিচালনা করতে পারি, তাহলে আমরা সেটা করি। কিন্তু ফাঁকা আওয়াজ ফাঁকা বুলি দিয়ে যখন আমার পরবর্তীতে এই ফাঁকা আওয়াজের পরিবর্তে এর মধ্যে অলরেডি ইন্ডিয়া এগুলো নিয়ে কথা বলছে, তাদের প্রেস রিলিজ কিন্তু যাচ্ছে, তাদের অফিসিয়াল মন্তব্য যাচ্ছে। সো তারা যদি আমার সীমান্তে 2টা মানুষকে হত্যা করে, 5টা মানুষকে গুলি করে, সেটা দায় আমরা নিতে পারবো কিনা। কিন্তু সেটা না করে আমরা যেটা করছি, আমরা ক্রমাগত ভাগ করে দেওয়া, তারপরে কি মানে বদলে কি করব, এই ধরনের ফাঁকা আওয়াজ আমরা অভ্যস্ত হয়ে পড়ছি। এগুলো আবার নানানভাবে অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে। আমি যেটা মনে করি যে আমরা যদি সিরিয়াস পলিটিক্যাল থিওরিতে থাকি, তাহলে আমাদেরকে মনে রাখা উচিত ঐক্য এবং সাম্য, এই দুইটার কোনো বিকল্প নাই। এবং আমাদেরকে অবশ্যই বিনয় এবং দৃঢ়তা, এই দুইটা বিষয়কে একই সাথে নিয়ে চলতে হবে। আমরা আমাদের দেশের ব্যাপারে অনমনীয় থাকার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের দেশের কি ফরেন পলিসিতে কি দুর্বলতা আছে, এবং আমাদের মন্ত্রী পর্যায়ের বা উপদেষ্টা যারা ইম্প্যাক্ট রাখতে পারেন, তারা আসলে দুর্বলতা কোন কোন জায়গায় তৈরি করছেন, এই জায়গাগুলো বলার সময় এসেছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনাদের দুইজনের কাছ থেকে কিন্তু আমরা এমন কোনো মন্তব্য, এমন কোনো পদক্ষেপ এই গত 1 বছরে দেখি নাই যে পদক্ষেপটার জন্য আমরা মন খুলে প্রশংসা করতে পারি। আমাদের চোখের সামনে হাদি ভাইয়ের যে খুনি, তারা ইন্ডিয়া চলে গেল, এবং সেখানে এই জায়গাটা আমি একটু ইন্টারাপ্ট করতে চাই। সেটা তদন্তকারী সংস্থা কিন্তু নিশ্চিত নয় পুরোপুরি যে ইন্ডিয়া চলে গেছে কিনা।
একটা পোর্শন বলছে যে ইন্ডিয়া চলে গেছে, আরেকটা পোর্শন বলছে বর্ডারের আশপাশে কোথাও আছে, সে এখনো ক্রস করতে পারেনি। তো এই জায়গায় হচ্ছে রাজনৈতিক বক্তব্যে আমরা বারবার পাচ্ছি যে সে ভারতে চলে গেছে, এই বিষয়টা নিশ্চিত তথ্যের মতো করে আসছে বা সোশ্যাল মিডিয়াতে আমরা পাচ্ছি। এটা কেন? দেখেন, আমিও এটা নিশ্চিতভাবে জানি না, কিন্তু আমার কাছে মানে যা তথ্য প্রমাণাদি, এটা তো আসলে আমাদের কোনো ফর্মাল এবং আনুষ্ঠানিক বক্তব্য কিন্তু আমরা কোথাও থেকে পাচ্ছি না। সো আমাদের প্রত্যেকেরই ভরসা হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। এটা একটা খুব ভয়ঙ্কর বিষয়, এবং অবচেতনভাবে সোশ্যাল মিডিয়ার তথ্যগুলোকে আমরা কিন্তু সত্য বলে, ধ্রুব সত্য হিসেবে মেনে নেওয়া শুরু করেছি। এবং আমার কাছে মনে হয় যে এটা তারাও চাচ্ছেন, মানে যারা এখন সরকার পর্যায়ে আছেন তারা এত বেশি আর এফোর্ট দিতে চাচ্ছেন না, কোনো মতে নির্বাচনটা দিয়ে তারা সরে যেতে চাচ্ছেন। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা আর পররাষ্ট্র উপদেষ্টা গত এই যে 2 সপ্তাহ ধরে যা চললো, এখানে তাদের কোনো ইম্প্যাক্টফুল কোনো ধরনের কোনো মন্তব্য নাই, কোনো ধরনের কোনো পদক্ষেপ নাই। এবং তারা জানতেন যে বাংলাদেশে হাদি ভাইয়ের মৃত্যুর পরে, এই ঘোষণা আসার পরে কোন কোন জায়গাগুলো আসলে হামলার শিকার হতে পারে, তারা ওই জায়গাগুলোতে ব্যবস্থা নেননি। আমি নিজে দেখেছি কিভাবে মানে মবের সামনে মেরুদণ্ড নিচু করে সেনাবাহিনী পলায়ন করেছে, আমি নিজে এটা দেখেছি। সো মবকে শান্ত করা বা হচ্ছে ওখানে যারা জড়ো হয়েছেন তাদেরকে বোঝানো, এটা কিন্তু তার জব ডেসক্রিপশনের অংশ। ওনারা যদি এটা করতে না পারেন, এটার একটাই ব্যাখ্যা হতে পারে যে হয় ওনারা ট্রেনিং ঠিক মতো নেননি, অথবা ওনারা এটা করতে চাচ্ছেন না। এবং না চাওয়ার আমি এর আগেও দেখেছি যে বিশিষ্ট একজন ইউটিউবারের বক্তব্য শুনিয়ে নানান ধরনের মানুষকে, মানে উত্তেজনা সৃষ্টিকারী মানুষকে শান্ত করা হচ্ছে। এতে করে একদম খুব সুনির্দিষ্টভাবে একটা গোষ্ঠীর কাছে পুরো রাষ্ট্রের যে শান্তি শৃঙ্খলার ভার, এটা দিয়ে দেওয়া হচ্ছে, এবং এটা কনসিয়াসলি করা হচ্ছে। এই বিষয়টাকে তো একটা সময় হচ্ছে আমি প্রিভিয়াস আলোচনাতেও বলেছি যে একটা সময় তো হচ্ছে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এটাকে তো প্রমোটও করেছেন, এই মব ইস্যুটাকে তো উনি প্রমোটও করেছেন, ওনার সুস্পষ্ট বক্তব্য আছে এটা। হ্যাঁ, একদম আমি যদি কোট আনকোট বলি যে মব মারানি শব্দটা উনি হচ্ছে প্রয়োগ করেছেন, যে যারা মব বলবে তাদের দেখে নেওয়ার বিষয়ে শরীরী ভাষা বলেন বা সুস্পষ্ট বক্তব্যের মধ্যে আছে। তো সেই জায়গাটা, হ্যাঁ, সেই জায়গাটাকে যদি হচ্ছে আপনার এই আইনশৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী বা স্বরাষ্ট্র উপদেষ্টা, একটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা নিজে বলছেন যে আমি নিযুক্ত কার দ্বারা, এই ছাত্র জনতা যারা গণ অভ্যুত্থানটাকে বাস্তবে রূপ দিয়েছে তাদের দ্বারা নিযুক্ত। তাহলে তো স্বরাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা তারাও নিযুক্ত আলটিমেটলি। তো তারা আসলে তার যে পার্ট, তার যে ভোকাল, যেই ছাত্র জনতার যে ভোকাল, সেই অংশের এই ধরনের একটা পজিশনের বিপরীতে সে কি করে যাবে? না, প্রথমত আমি এখানে দুইটা জিনিস বলি। এক, যে কাজগুলো করার কথা ছিল, আমরা চেয়েছিলাম, আমরা জানি যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা এর মধ্যে আমলাতান্ত্রিকতা আছে। এইটা বললে আসলে মানে এটার ইম্প্যাক্টটা বোঝা যায় না। আমলাতান্ত্রিকতা বলে এটা যে কত বড় একটা সিন্ডিকেট, এটা আসলে বোঝা যায় না। তারপরও আমরা জানি যে এইখানে ভঙ্গুর অবস্থা আছে, এবং এখানে কোনো নাগরিক অধিকার পাওয়ার জন্য কোনো মানুষ যে আসলে এখানে সুবিধা করতে পারে না, সবসময় পাওয়ারফুল কাউকে লাগে। এই যে আমরা যেটা চেয়েছিলাম, আমাদের উপদেষ্টারা যখন নিয়োগ হন এবং বিভিন্ন সময়ে সচিবরা যখন নিয়োগ হয়েছেন, এবং আমরা যখন বিভিন্ন কমিশনের যারা হেড বা সদস্যবৃন্দ ছিলেন, প্রত্যেকের কাছ থেকে কিন্তু আমরা একটা জিনিস চেয়েছিলাম, তারা যখন কাজ করছেন বাংলাদেশ রাষ্ট্রে নানানভাবে তারা বাধার মুখোমুখি হচ্ছেন। এটা আমরা জানি, এটা আমরা সাধারণ জ্ঞান হিসেবেই আমাদের মধ্যে আমরা এটা জানি। আমরা চেয়েছিলাম তারা উন্মুক্ত করবেন, তারা কোথায় কোথায় বাধার সৃষ্টি করেছে কারা। তারা উন্মুক্ত করেননি, তারা ডিল করেছেন। তারা যখন বাধা পেয়েছেন তখন তারা নিজস্ব বলয়কে মেনটেন করে তারা এই বাধাটা রিমুভ করে তারা চেয়েছেন যে নিজের কাজগুলো যাতে হয়ে যায়। তারা খুব বেশি আর এটার মধ্যে নাক গলাতে চান নাই। এবং এইটার কারণে কিন্তু একটা ভয়াবহ অনাস্থা তৈরি হয়েছে, পুরো ক্যাবিনেটের উপরে এবং পুরো সরকারের উপরে। একটা মানে যে অন্তত তারা এই যে আইন শৃঙ্খলা রক্ষা আর হচ্ছে তাদের যে বিপ্লবী অবস্থান, এই ক্ষেত্রে কিন্তু আর তাদের উপরে কোনো ভরসা করা যাচ্ছে না। সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ কখনো কখনো নিজেই উদ্যোগী হয়ে ওঠে। এখন
এটাকে যখন গঠনমূলক কাজে ব্যবহার করা একজন নেতার কাজ কি, একজন পলিটিশিয়ানের কাজ কি, যখন একটা অস্থিরতাও থাকবে তখন যাতে এটাকে গঠনমূলক দিকে এটাকে প্রবাহিত করা। আমরা বিএনপি আর জামাতের কাছ থেকেও এই ধরনের কোনো দায়িত্বশীল জায়গা দেখতে পেলাম না, আমরা এনসিপির কাছ থেকেও দেখতে পাইনি। এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি যে এনসিপির কিছু কিছু জায়গা ছিল, যেমন ঐকমত্য কমিশনে তার যে মানে এক ধরনের পদক্ষেপ নিতে থাকা, এই যে এই মানে টেবিল চেয়ারে বসে গেল তো এক ধরনের আরামও ফিল হয়, তখন আসলে আপনি খুব বেশি বিপ্লবী অবস্থানে যেতে পারবেন কিনা এটা নিয়ে কিন্তু ব্যাপার আছে। সো ওই সময়টায় আমাদের জায়গা থেকে সংস্কারটাকে যতটুকু টেনে বের করা যায় ওই জায়গাটা কিন্তু আমরা চেষ্টা করেছি। আমরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু এটা চেষ্টা করেছি, কিন্তু মোরলেস এটা কিন্তু একক পার্টিরও বিষয় না। কিন্তু যখন আমি এটা তীব্রভাবে এটা বিরোধিতা করব যে যখন শুধুমাত্র আস্ফালন, এবং আমি আবারও বলবো, যখন শুধুমাত্র আস্ফালন এবং ব্যাটাগিরি পলিটিক্সের একমাত্র ধারক ও বাহক হয়ে ওঠে, তখন কোনোভাবে আপনি এখান থেকে কোনো গঠনমূলক এবং পরবর্তীতে নির্দেশনামূলক কোনো ধরনের রাজনীতি পাবেন না। এখানে একটা মানে এটা অরাজকতাকে প্রমোট করার একটা অরাজকতার প্রসঙ্গ যেহেতু এলো, মানে আমরা মবের তো নানা ধরন দেখলাম, যে ধরেন শেষ পর্যন্ত প্রেস সচিব, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম গেল প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট বা ওই দিন যে ঘটনাটা ঘটলো উনি একটা স্ট্যাটাস দিয়েছেন এবং উনি এটাকে ওই দিন হচ্ছে মব বলেছেন। যদিও তিনি এর আগে সুস্পষ্টভাবে এই প্রসঙ্গে একটা, যখন ডেইলি স্টারের সামনে হচ্ছে জিয়াফত করা হচ্ছে বা প্রথম আলোর সামনে জিয়াফত করা হচ্ছে, ওই ঠিক সুনির্দিষ্টভাবে ওই বিষয়ক একটা প্রশ্নের বিপরীতে উনি বলেছিলেন এটা প্রেশার গ্রুপ, অর্থাৎ রাষ্ট্র নিজে এটাকে প্রমোট করেছে একটা পিরিয়ড পর্যন্ত, বা আমাদের যে ভবিষ্যৎ নেতাদের দিকে আমরা যারা তাকিয়েছিলাম তারা এটাকে প্রমোট করেছে। এবং এইটার একটা খুবই ভয়ঙ্কর ঘটনা যেটা আমরা দেখলাম যে এর আগে মাজারে হামলা বা হচ্ছে বাউলদের উপরে হামলা, লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া, এটা ঘটলো। আমরা দেখলাম যে পিটিয়ে মেরে ফেলা হলো দীপুকে ভালুকাতে, আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে সবার সম্মুখে। এবং আমরা যে ভিডিওটি, এটা আমরা মানে ব্যক্তিগতভাবে আমার দেখার প্রচণ্ড রকমের আমি স্ট্রাগল করতে হয়েছে, কারণ আমার নিউজ আইটেম আমার দেখতে হবে। সো আমি স্ট্রাগল করতে হয়েছে এই জায়গায় যে একজনকে পুড়িয়ে মারা হচ্ছে, আমি দৃশ্যটা প্রথমে দেখলাম, তারপর দেখলাম সবাই এটা ভিডিও করছে এবং সেই আগুনটা কোনোভাবে যেন হচ্ছে নিভে না যায়, সেজন্য কয়েকজনকে, যাদের বয়স তরুণ, যাদের অল্প বয়স, যাদের কাছ থেকে আমরা আশা করি, তারা আগুনটা উস্কে দিচ্ছে। হ্যাঁ, এই যে বিষয়টা, আমি রাজনীতির ময়দান থেকে এটা একদম এমন এক জায়গায়, এরপরে র্যাব হচ্ছে 10 জনকে গ্রেপ্তার করেছে বা একটা ব্যবস্থা নিয়েছে, সেইখানে জানা গেল যে এই যে পিটিয়ে মারার সাথে যারা যুক্ত, যারা আগুন দিয়ে পুড়িয়ে ফেললো, তারা কেউ জানেই না দীপু আসলে কি বলেছিল। আমরা এর আগে, বেশ আগে আমরা এই ধরনের এক বিষয় আমরা দেখেছি যে এইভাবে পিটিয়ে মারা, পদ্মা সেতুর ইস্যুতে যে মাথা লাগবে এই ধরনের, আপনার মনে থাকার কথা, তাসলিমা নামে একজনকে পিটিয়ে মেরে ফেলা হলো। তো এই যে বিষয়টা, এইটা আসলে পলিটিক্যালি প্রমোট করার ফলে এখন যে সাংস্কৃতিক অর্গানাইজেশনগুলো, মোস্তফা সরোয়ার ফারুকী ছায়ানট পরিদর্শনে গিয়ে বলেছেন যে ফুটেজ দেখে দেখে হচ্ছে গ্রেপ্তার করা হবে, আটক করা হবে, এই পদক্ষেপ আগে নেওয়া হয়নি। এই পদক্ষেপ নেয়ার প্রসঙ্গ এলে আমার একটা নির্দিষ্ট পরিসর থেকে হচ্ছে প্রতিবাদ এসেছে, মবমারানি শব্দ প্রয়োগ করা হয়েছে। তো সেই জায়গায় আসলে সাংস্কৃতিক অর্গানাইজেশন, পরদিন দেখলাম উদিচি ঘোষণা দিয়ে হচ্ছে পড়ানো হলো। তো এই যে জায়গাটা, এই জায়গাটা আসলে আপনি এটাকে রিবিল্ড করবেন কি করে? আপনি এই নির্দেশনাটা আসলে কি দিবেন তখন? আবার প্রসঙ্গে শেষ করতে পারিনি, এই জন্য আবার ফেরত যাচ্ছি, কারণ এটার সাথেও আবার রিলেটেড আছে। যখন ধরেন কিউবার আমেরিকার কাছ থেকে মুক্ত হলো এবং বাতিস্তা সরকারের পতন হলো, তারপরে তো তাদের আবার এগুলো সব গ্রহণ করতে হয়েছে। তাহলে তখন তারা কি করেছে? তাদের সবচেয়ে বেশি যেটা প্রবলেম ফেস করতে হয়েছে তাদের জমি। কিউবার সকল জমি, বড় বড় মানে একদম বিশাল অঙ্কের জমি, এটা বেশিরভাগটাই আমেরিকান কোম্পানির হাতে ছিল। তখন তারা যখন ইভেন মানে তারা যখন বলেছে যে সমতা এবং মর্যাদা, সেই সাথে কিন্তু তারা দূতাবাস স্থাপন করার ব্যাপারেও তারা এগ্রিড ছিল এত বড় বিপ্লবের পরেও। এবং তারা চেয়েছিল, এবং ফিদেল কাস্ট্রো নিজে চেয়েছিল নিউ ইয়র্কে গিয়ে
মানে কূটনীতিক সম্পর্কটাকে কূটনৈতিক establish করতে। সম্পর্ক এস্টাবলিশ করতে চেয়েছিল। কিন্তু এটা আমেরিকা চায় নাই। এবং পরবর্তীতে যেটা ঘটেছে, আপনি অনমনীয়তা কিভাবে বুঝতে পারবেন? যখন এই জমিগুলো এগ্রিকালচারাল যে চুক্তি, এই চুক্তিগুলো যখন ওপেন করা হলো এবং বলা হলো যে এইটা এখন থেকে এটা কিউবার জনগণের হবে, তখন কিন্তু আমেরিকা আর এটাকে মেনে নেয় নাই। এবং ফলে যেটা হয়েছে যে আমেরিকার চরিত্র আরো বেশি মানুষের কাছে উন্মোচিত হয়েছিল। বিপ্লবের পরে একটা কিন্তু আশঙ্কার ব্যাপার থাকে, যেটা আমরাও দেখেছি। ওই আশঙ্কাটা দূর করে আপনি ঐক্যের পথে কিভাবে নিয়ে আসবেন, যখন আপনি শত্রুর চেহারা বারংবার উন্মোচিত করতে থাকবেন। এবং এইটা মানে যেই পরিমাণ আসলে আমরা কথা বলেছি আমাদের পলিটিক্যাল স্ফিয়ারে, আসলে যেই পরিমাণ আলাপ এসেছে, আমরা এটা করে ফেলবো ওটা করে ফেলবো, সেই আলাপটা তো আসলে কোনো ধরনের ফলোথ্রু হয় নাই। মানে হচ্ছে আপনি তারপরের কোনো স্টেপ নাই, ওই ওই আওয়াজটাই শেষ, এর পরের দিন আর ওইটার কোনো আপনি কন্টিনিউশন পাচ্ছেন না, ফলো আপ নাই কোনো। এরপরে এইটা করাতে যেটা হয় যে ওই আওয়াজটাকে শুধুমাত্র একটা এন্টারটেইনমেন্ট হিসেবে দেখা হয়। কিন্তু আপনি যখন পলিসি আকারে দেখবেন, তখনও কিন্তু আপনার এই যে ওখানে যেমন আমেরিকা, এখানে তো আপনি ধরেন ইন্ডিয়া, আরও কিছু দেশ আছে। যখন আপনি চুক্তিগুলো এবং আপনার যে মানে মর্যাদার জায়গা থেকে আপনি যখন দেশটাকে মুক্ত করতে থাকবেন, তখন কিন্তু তাদের আস্ফালন আরও বেশি বাড়বে। এবং এখানে কিন্তু আপনি অন্যায়ও করছেন না, কারণ আপনি আপনার স্বাধীন দেশে আপনার নিজস্ব পলিসি আপনি মানুষের কাছে ওপেন করছেন। সো এইটার কারণে দেখবেন যে তাদের আস্ফালনই শুধুমাত্র বাড়বে, আর আপনি শান্তভাবে এগুলো ডিল করছেন। তো সেটা করে যেটা হতো যে আপনি মানুষের মধ্যে আরো ঐক্য স্থাপন করতে পারতেন, মানুষের মধ্যে সকল পক্ষের মধ্যে আরো ঐক্য স্থাপন করতে পারতেন। এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমেরিকার মতো কান্ট্রিতে, এরকম একটা সাম্রাজ্যবাদী একটা কান্ট্রিতে নোম চমস্কির মতো লেখক আসার একটা বড় কারণ হচ্ছে আমেরিকার 30 বছর পর পর তার যে রাষ্ট্রীয় চুক্তিগুলো এগুলো ওপেন করে। বাংলাদেশে আজ পর্যন্ত আমরা কোনো চুক্তি ওপেন দেখি নাই। এটা কিন্তু একটা বড় দুর্বলতা। এই পিরিয়ডেও চুক্তি হয়েছে যেটা ওপেন না। হ্যাঁ, আমরা জানি না কি ধরনের চুক্তি হয়েছে, এবং আমরা এগুলোকে বিভিন্ন পর্যায় থেকে এটাকে সেলিব্রেট করতে দেখেছি। কিন্তু আমি মনে করি যে এই সময়টা চুক্তির চেয়ে গুরুত্বপূর্ণ ছিল যা হয়েছে সেটা নিয়ে আপনার রিকনসাইলেশন এবং সেটা নিয়ে আপনার কন্টেমপ্লেশন, মানে আপনি ভাবেন কি কি হয়েছে। আপনি যখন চিন্তা করার সময় দিবেন, আপনি তখন ভুলগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন এবং মানুষকে ঐক্যবদ্ধ করতে পারবেন। কারণ সবাই যখন একটা আবহে আসবে যে আমাদের প্রত্যেকেরই সচেতন হতে হবে, কারণ আমাদের চোখের আড়ালে কখনো কোনো চুক্তি, কখনো কোনো পদক্ষেপ যাতে না নেওয়া হয়, সরকার যাতে সবসময় আমাদের জবাবদিহিতার আওতার মধ্যে থাকে, এটা করার জন্য কিন্তু আসলে সুস্থিরতা প্রয়োজন। এবং সেইটা আমরা না করে আমরা যেটা করেছি যে আমরা কোনো ধরনের চুক্তি ওপেন করা, আমাদের এই যে ফরেন পলিসি অ্যাকচুয়ালি বাংলাদেশের কি, এবং এই ফরেন পলিসি নির্ধারণে কোন কোন সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এটা আমি অ্যাজ এ পলিটিশিয়ান আমি জানি, কিন্তু এটা জনসাধারণের জন্য উন্মুক্ত কি আমরা করেছি? আমরা এই আলাপগুলোতে কখনো যাই নাই। সো এই যে বিষয়গুলো আমাদেরকে আলাপে আনা উচিত ছিল, কিন্তু বক্তৃতাবাজি তো একমাত্র রাজনীতির একমাত্র ধারা হতে পারে না। কারণ আমরা তো আসলে আমাদের দরকার যেই ধ্বংসপ্রাপ্ত একটা রাষ্ট্র ব্যবস্থাকে গড়ে তুলতে হবে, আমার গড়ার জন্য আমার সকল হ্যান্ডস লাগবে। কিন্তু এখানে যেটা হয়, আমি আরেকটু শেষ করি, পলিটিক্যাল পার্টিগুলোকে এখানে আমার দোষারোপ করতে হবে। কারণ পলিটিক্যাল পার্টিগুলো নিজের ক্ষমতা অর্জনের জন্য এমন কোনো শক্তি নাই, এমন কোনো পতিত শক্তি নাই যার সাথে সে হাত মিলাতে প্রস্তুত না। এবং প্রত্যেকেই তার নিজ নিজ জায়গা থেকে এমন কারো না কারোর সাথে যোগাযোগ রাখছে, এটা আমি ধারণা করি। আমি এটাই হচ্ছে আমাদের এখানকার পলিটিশিয়ানদের ক্যারেক্টার হয়ে দাঁড়িয়েছে। সো এইটা আমি ধারণা করি যে তারা নিজেদের সেফটি এবং সম্পদ রক্ষার্থে তারা কারো না কারোর সাথে এক ধরনের অ্যালাইনমেন্ট মেনটেন করছেন এবং সেফটি এনশিওর করার চেষ্টা করছেন। কিন্তু এখানে ধরেন বিএনপি বা জামাত, এই বড় দলগুলোর কাছ থেকে কিন্তু আমরা এক ধরনের একটা বিপ্লবী এবং দায়িত্বশীল অবস্থান আমরা পেতে চেয়েছিলাম। সেই জায়গা থেকে তো এনসিপি ধরেন পরে এটা ডেভেলপ হয়েছে এবং এটার কার্যদিবস ধরেন 8 মাসের বেশি না। সো সেই জায়গা থেকে কিন্তু আমরা এই বড় দলগুলোর কাছ থেকে এটা অভাব বোধ করেছি। এবং রাজনৈতিক যে শিষ্টাচার বলেন, রাজনৈতিক যে আবহটাকে সংস্কৃতিটা পরিবর্তন করা বলেন, রাজনৈতিক দলগুলোর সংস্কার বলেন, আমাদের রাজনৈতিক দলগুলো বারবারই মনে করে যে নিজেদের দলগুলোর সংস্কার হওয়া উচিত যখন তারা অত্যন্ত বিপদে পড়ে।
যখন 11 সময় ছিল তখন তারা একবার কান্নাকাটি করে প্রেস ব্রিফিং এ বলেছেন যে নিজেদের দলগুলোকে সংস্কার করবেন, সেটা করেন নাই, ফলত আওয়ামী লীগ ফ্যাসিস্ট হিসেবে এই বাংলাদেশ থেকে বিদায় নিছে। এখন আরো 2টা দল আবির্ভাব হয়েছে যারা নিজেদেরকে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে তারা সবচেয়ে ভালো দল, কিন্তু তাদের কোনো মানে ওই চেঞ্জের মানসিকতাটা নাই এবং রাজনৈতিক দল হিসেবে তাদের সংস্কারের কোনো মানসিকতাটা নাই। তারা তাদের যে পুরাতন যে সিস্টেম সেই সিস্টেমেই তারা চলছেন। সো আমার কাছে মনে হয় যে আমরা যখন একটা বিষয়কে দেখব তখন নানান সাইড থেকে নানান অ্যাঙ্গেল থেকে এটা দেখার বিষয় আছে। আমি এই জায়গাটাতে আমি ছোট্ট করে একটা প্রসঙ্গ যদি বলি, সেটা হচ্ছে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো আক্রান্ত হয়েছে। এর আগে আমরা দেখেছি যে যেই অংশটা আসলে আমরা টিভি স্ক্রিনে বলি বা পথে দেখেছি, সেই অংশটার তরফ থেকে মঙ্গল শোভাযাত্রা নিয়ে তাদের আপত্তি ছিল। এই 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 একই টোনটা ছিল, আমরা টোনটার কারণে আমরা বলছি যে একই অংশ কিনা। বা তারপরে হচ্ছে এই ধরনের যে কালচারাল প্রোগ্রামগুলো, পয়লা বৈশাখ, ছায়ানটে প্রোগ্রাম বা এটসেট্রা এটসেট্রা, তো সেই জায়গায় একটা সংখ্যা কিন্তু ছড়াচ্ছে, সেটা হচ্ছে শিল্প সংস্কৃতির চর্চা করে বা চর্চাকে ছড়িয়ে দেয় বা এই সংক্রান্ত শিক্ষার সঙ্গে যুক্ত যে প্রতিষ্ঠানগুলো, সেটা চারুকলা অনুষদ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হতে পারে, সেটা শিল্পকলার তাদের বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে যে প্রতিষ্ঠানগুলো চলে, বা ছায়ানটের মতো প্রতিষ্ঠান, উদিচ্ছি ছায়ানট তো আক্রান্ত হলোই। তো এই ধরনের যে অর্গানাইজেশনগুলো, যে প্রতিষ্ঠানগুলো সরকারি বেসরকারি, সেটার মধ্যে এক ধরনের শঙ্কা ছড়িয়েছে যে শিল্প সংস্কৃতির চর্চা মনে হয় আর এই দেশে এইভাবে আগের মতো করে হয়তো করা যাবে না। এই সংখ্যাটা কতটুকু বাস্তব, কতটুকু সংখ্যাটা আসলেই আছে? বা গতকাল যেমন হচ্ছে শাহবাগে একটা বড় অবস্থান, সেই সময়টাতে চারুকলার যতটুকু আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, চারুকলা রিলেটেড বিভিন্ন পোর্শন থেকে এক ধরনের শঙ্কার বার্তা আমরা পেয়েছি যে চারুকলায় না আবার হামলা করে, যেহেতু হিস্ট্রি বলছে যে ছায়ানট আগের দিন বা উদিচি আগের দিন হামলার শিকার হয়েছে। তো এই সংখ্যাটা কতটুকু বাস্তব? আমার কাছে মনে হয় যে শঙ্কা থেকে আমরা মানে বাস্তবতা যতটুক, শঙ্কা দিয়ে আপনি এটাকে উত্তরণ করতে পারবেন না। উপায়টা কি তাহলে? প্রত্যেকটা মানুষেরই তার জায়গা থেকে শক্ত এবং মানে মর্যাদাপূর্ণ অবস্থানে যেতে হবে। এখন দেখেন যে বাংলাদেশের শিল্প সংস্কৃতি সাহিত্য এই পুরো ফিল্ডটা কন্ট্রোল করেছে একটা দল, তারাই এটা ধারক এবং বাহক হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়েছে এবং এইটার কারণে কিন্তু তারা ফ্যাসিস্ট উপাধি পেয়েছে। ফ্যাসিজমের জন্য কিন্তু মতবাদ প্রয়োজন হয় এবং মতাদর্শ প্রয়োজন হয়। রাষ্ট্র যাদেরকে প্রমোট করেছে তারা ওই মতবাদী, ঠিক আছে। শিল্প সংস্কৃতির সাথে তো আরো বিচিত্র অবশ্যই আমি আসছি। যখন আপনি মানে একটা মন্তব্যের পরেই আপনি প্রশ্ন করেন, মনে হয় যেন আমার ওই মন্তব্যটাই শেষ, কিন্তু আমার মন্তব্যটা শেষ হয়নি। আমি যেটা মনে করি, আমি নিজে চারুকলার শিক্ষার্থী ছিলাম। চারুকলার পুরো যে কাঠামো এবং তার যে ক্যাম্পাসটা, এটার একটা ইটের গায়ে যদি কোনো হামলা করা হয় তাহলে আমি নিজে সেটা প্রতিরোধ করব। কিন্তু আমি নিজে 5 আগস্টের পরে চারুকলার সমালোচনা করেছি, আমি ওটার ভিতরকার আবহটা জানি এবং এখানে দায়িত্বশীল হওয়াটার জায়গাটাই এটা যে আপনি সমালোচনা করেও সেটা প্রোটেক্ট করতে পারেন। এবং চারুকলায় বাঙালি মুসলমানদের যে জায়গা, সেটা ক্রমাগত নষ্ট করা হয়েছে এবং সেটাকে এক ধরনের ভিলিফিকেশন করা হয়েছে। এবং আমি নিজে চারুকলায় যখন পড়েছি তখন আমি নানান ধরনের অ্যাক্টিভিটিস দেখেছি যে তারা আতঙ্কের জায়গা থেকে এটা করেন, কিন্তু এটা প্র্যাকটিসে পরিণত হয়েছে। কিন্তু বাঙালি মুসলমানরা চারুকলায় পড়বে এবং চারুকলা তাদের আয়ত্তের মধ্যে থাকবে, কোনো সমস্যা নাই, এবং অন্যান্য যারা আছে তারাও এখানে পড়বে এবং শিল্প সংস্কৃতি চর্চা করবে। কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে, এই প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই আমাদেরকে রিফর্ম করতে হবে এবং রিফর্ম করার মধ্য দিয়ে এগুলো যাতে বাংলাদেশের প্রতিষ্ঠান হয়ে ওঠে, এইটা আমাদেরকে দেখতে হবে। বাংলাদেশি প্রতিষ্ঠান হয়ে উঠতে হলে আসলে কি করতে হবে? প্রথমত আমি আপনাকে বলি, অনেক বছর আগে যখন চারুকলায় আমরা পড়াশোনা করছি, একটা ঘটনা ঘটেছিল। তখন রামপাল বিদ্যুৎ কেন্দ্র করা হবে এই ধরনের একটা কথা প্রচলিত ছিল এবং সেই সময় এই উদ্যোগগুলো নেওয়া হচ্ছিল এই প্রজেক্টের। আমরা চারুকলার শিক্ষার্থীরা তো আমরা তখন পড়াশোনা করি এবং আমরা রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে, কয়লা বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে। আমরা তখন সুন্দরবন মুভমেন্ট, সুন্দরবন আন্দোলন নামে এটা পরিচিত ছিল। ওই সময়টায় চারুকলায় ইন্ডিয়ান হাই কমিশন এসেছিল। আমি যতদিন পড়াশোনা করেছি
ততদিনে ওই দিনই প্রথম চারুকলায় এবং হচ্ছে পুরো ক্যাম্পাসে আমি এত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা দেখেছি। পুরো চারুকলা কালো কাপড় দিয়ে মোড়ানো ছিল যাতে করে কিছুই দেখা না যায়। এবং এই অভিজ্ঞতা আমি তখন মাস্টার্সের শেষ বর্ষে, এবং এই অভিজ্ঞতা কিন্তু আমার আগের বিগত বছরগুলোতে ছিল না। ইন্ডিয়ান হাই কমিশন আসবে এবং তারপরে তারা একটা ভারত এবং বাংলাদেশ মৈত্রী একটা এক্সিবিশনের প্ল্যানিং ছিল এবং সেই এক্সিবিশনটা উদ্বোধন করবেন। সেই সময় আমরা একটা প্রতিবাদ জানিয়েছিলাম যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র চাই না এবং ইন্ডিয়াকে এখানে আমরা রামপাল বিদ্যুৎ কেন্দ্র করতে দিব না। এই প্রতিবাদটা কিন্তু ইন্ডিয়ান হাই কমিশনার যখন গাড়ি নিয়ে যান তখন আমরা এটা দেখিয়েছিলাম, এবং কন্টিনিউয়াসলি এই যে আমরা প্রতিবাদটা দেখিয়েছিলাম এটার কথা ওই পুরো চারুকলা অনুষদের যে ডিন ছিল, মানে বিগত ডিন নিসার হোসেন, উনি বারবার এটা মনে করিয়ে দিতেন যে উনি ইন্ডিয়ান হাই কমিশনের কাছে আর মুখ দেখাতে পারছেন না। সো একটা জায়গা আছে, মানে ছিল, এবং এটা আছে কিনা এটা এখন যারা দায়িত্বে আছেন তাদেরকে এটা রিচেক করতে হবে। এবং শুধুমাত্র আমরা কোনো একক দেশের উপরে আমাদের যে মানে স্টুডেন্টরা কি পড়বে কি পড়বে না, আমাদের সিলেবাস এবং আমাদের যে পুরো মানে ওখানে যেই আবহটা তৈরি হয়, এই আবহটা একটা দেশের উপর নির্ভর করতে পারে না। আমরা মনে করি এইটা আমাদের মর্যাদার সাথে সাংঘর্ষিক, এবং আমরা চাই এটা, তাই বলি কি এমন যে একটা দেশের যে ইনভলভমেন্ট সেটা কমিয়ে দিয়ে আমরা আরেকটা দেশের ইনভলভমেন্ট বাড়িয়ে দিলাম, এটা তো হতে পারে না। এমনিতে আপনার মানে পুরো বাংলাদেশের আসলে বিভিন্ন জায়গায় নানান ধরনের ভালনারেবিলিটি আছে, এইটাকে শক্তিশালী করা প্রয়োজন। এবং আমার প্রতিষ্ঠান যাতে আমাদের বাংলাদেশে শিল্পী সাহিত্য গড়ে তোলার ক্ষেত্রে একদম পায়োনিয়ার ভূমিকা পালন করে, সেই জায়গায় কিন্তু আমাদেরকে দেখতে হবে তার যে, আমি বারবার বলছি পলিসিটা খুব গুরুত্বপূর্ণ, এবং তারা কি পড়াচ্ছেন, তারা কিভাবে এটা বাংলাদেশের উপকারের জন্য তারা কি কি প্ল্যান নিয়েছেন, বাংলাদেশপন্থী শিল্প সাহিত্য রাজনীতির জন্য তারা কি ভাবছেন, এটা কিন্তু তাদেরও দায়িত্ব। আমি চারুকলায় পড়েছি সেই হিসেবেও কিন্তু আমারও দায়িত্ব। এবং সেই সাথে এটাকে প্রভাব মুক্ত রাখা, এটাকে আধিপত্যবাদ মুক্ত রাখা, এটাও কিন্তু আমাদের দায়িত্ব। একই সাথে মানে আমি যদি যেটা ভেঙে ফেলবো সেইটা একেবারে নতুন করে আমার গড়তে হবে, কিন্তু যেইটাকে রিফর্ম করা সম্ভব সেটাকে আমরা রিফর্ম করতে পারি। কিন্তু আমরা রিফর্মের আলাপটাতে না গিয়ে আমরা এখন শুধুমাত্র ভাঙচুরের আলাপে আছি। আমার যেটা মনে হয় যে আমি এটা সমালোচনা, যেমন ধরেন আমি নিজে ডেইলি স্টারের ওখানে গিয়েছিলাম এবং আমার পরিচিত অনেক সাংবাদিক ওখানে আটকা ছিলেন। সো আমি যেমন ডেইলি স্টারের ওখানে গিয়েছি, আমি যেমন মনে করি এটা ভাঙা ঠিক হয় নাই, এবং এখানে এই যে ভাঙচুর এবং পুরো যে অবস্থা করা হয়েছে এটা কোনোভাবেই ঠিক হয় নাই, এটা তীব্র বিরোধিতা করি। একই সাথে আমি ডেইলি স্টার, প্রথম আলো এবং অন্যান্য যে পত্রিকাগুলো তাদেরকে বারবার আহ্বান জানাবো তারা যেন বাংলাদেশের মানুষের কথা বলেন। এইটাই হচ্ছে ব্যালেন্স, এটাই হচ্ছে মিজান, যেটা আল্লাহ মিজানের কথা বলেন। সো অবশ্যই আপনাকে এই দুইটার ভিতরে একটা ব্যালেন্স রাখতে হবে। আচ্ছা, একেবারে অন্য প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে নির্বাচন সামনে, নির্বাচন ফেব্রুয়ারির 12 তারিখ, একটা তারিখ আমাদের সামনে আছে, এবং তফসিল ঘোষণার পরদিন শরীফ ওসমান হাদী আক্রান্ত হলেন, তিনি ইয়ে করলেন। এর পরপরই আমরা দেখলাম যে নির্বাচনের পরিবেশ নেই বলে খুব দ্রুত এক ধরনের ভাষ্য চারপাশে নানাজন বলা শুরু করলো, এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও কেউ কেউ বলা শুরু করলেন। এনসিপি নির্বাচনমুখী একটা দল, নির্বাচনে তারা আছে, তারা অলরেডি প্রার্থিতা ঘোষণাও করেছে। তো এই জায়গায় এই যে নির্বাচন হবে কি হবে না, এক ধরনের আলোচনা কিন্তু আবার সামনে এসেছে। কথা ছিল যে তফসিল ঘোষণার পরে তো আর এটা নিয়ে অনিশ্চয়তা থাকার কথা নয়, বা নতুন করে এটা নিয়ে অনিশ্চিত করার বিষয় নয়। ফলে এই জায়গায় একটা প্রশ্ন সামনে আসছে যে যারা এই সময়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষমতাসীন হিসেবে, সেক্ষেত্রে কিন্তু এনসিপির নামও আসছে যে এনসিপি ক্ষমতাসীন, এটার এনসিপিকে ব্র্যাকেটবন্দি করে এই আলোচনা অনেক পুরনো আলোচনা। জামাতের কথা আসছে যে এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে যেহেতু এই দুটি দল বা এবি পার্টির কথা আসছে, এরকম বিভিন্ন পক্ষের কথা আসছে যারা আসলে এই পিরিয়ডে ক্ষমতার কিছু না কিছু ভোগ করছে, সেই অংশটা এই নির্বাচন আসলে না হলে তারা তো থেকে যেতে পারে, এরকম একটা আলাপ আছে। তো এই যে অনিশ্চয়তা, সেটার কি কোনো সুফল এনসিপি পাবে, নাকি নির্বাচন হলে এনসিপি আসলে নির্বাচনের পথেই আছে, নির্বাচনটাই হতে দিতে চায় সবচেয়ে বেশিভাবে? কোনটা? আমি যেটা বলি যে এটা আমি একটু লম্বা উত্তর দিই যে সবসময় বিষয়গুলো এমনভাবে দাঁড়া করানো হয় যে
মানে একটা পজিশন যে এটার পক্ষে অথবা বিপক্ষে হ্যাঁ, প্রসঙ্গটা এইভাবেই আসছে, বারবার বাইনারির মতো করে আসছে, এরকম করেই আসছে। কিন্তু আপনি দেখেন যে আজকে এসে মানে আজকে এই অবস্থায় এসে আমাকে অবশ্যই নির্বাচনের পক্ষে কথা বলতে হবে এবং নির্বাচন অবশ্যই হওয়া উচিত এবং যে টাইমলাইন বলেছে ফেব্রুয়ারিতে এই নির্বাচন হতে হবে, সেই সময়ই হওয়া উচিত। এটাই হওয়া উচিত। কিন্তু আমি নিজে অসংখ্যবার বলেছি নির্বাচন হওয়ার মতো পরিস্থিতি নাই, অসংখ্যবার বলেছি। কেন বলেছি? যুক্তি জায়গা থেকে বলেছি। আপনি একটা জায়গা থেকেও কোনো রিফর্ম করেন নাই এবং আসলে বাংলাদেশের কোনো কন্ট্রোল আপনার কাছে নাই। আপনি এমন একটা নির্বাচনে এগিয়ে যাচ্ছি আমরা, সেই নির্বাচনে আসলে আমার একটা প্রার্থীও হাদি ভাই বুলেট বিদ্ধ হওয়ার 5 দিন আগে আমি বলেছিলাম যে আমার একটা প্রার্থীও নিরাপদ না। আমি নির্বাচনে তাদেরকে নিরাপত্তার কথা আমি কিভাবে আশ্বাস দিই এবং ভালো প্রার্থীদেরকে এবং ভালো শিক্ষিত মেধাবী জনগোষ্ঠীকে আপনি রাজনীতিতে নিয়ে আসবেন এবং নিরাপত্তা নাই সেরকম একটা জায়গায় আপনি ইনভাইট করছেন, এটা তো পরস্পর বিরোধী। সো আমি এটা বলেছিলাম তার 5 দিন আগে। কিন্তু ক্রমাগত কিন্তু বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের এস্টাবলিশমেন্ট, বাংলাদেশের সকল মানুষ এবং রাজনৈতিক দলগুলো চোখের সামনে প্রত্যক্ষ করেছে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশের নির্বাচন কমিশন এবং যত রকমের প্রতিষ্ঠান আছে এই নির্বাচনের সাথে ন্যূনতম মাত্রায়ও অ্যাফিলিয়েটেড। ইভেন আমি আপনাকে এটাও বলে রাখি, আমাদের যারা রিটার্নিং অফিসার হন, বিভিন্ন ধরনের স্কুল কলেজের শিক্ষকরা, সেই স্কুল কলেজের কমিটিগুলো কিভাবে হয়েছে এই খোঁজ কি আপনারা নিয়েছেন? কোনো মিডিয়ার জায়গা থেকে আমি এই দায়িত্বশীল জায়গাটা আমি দেখি নাই। কারণ একটা নির্বাচনের যেমন ধরেন আমি একটা রাজনৈতিক দলের একটা দায়িত্বশীল পর্যায়ে আছি, আমার মন্তব্যটাকে অফিসিয়াল হিসেবে ধরে নেওয়া হয়। যখন আমাকে শুধুমাত্র প্রশ্নই করা হয় যে নির্বাচন নিয়ে আপনাদের ভাবনা কি, কিন্তু আমি যখন বলি যে নির্বাচনের এই এই বিষয়গুলো নিয়ে আমাকে একটু আপডেট দেন, ব্রিফ করেন, কিন্তু আমি কিন্তু সেই উত্তরগুলো পাই না। এবং যারা এই বিভিন্ন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নির্বাচনকালীন সময়ে, সেই সব জায়গায় যারা ভূতাপেক্ষ নিয়োগ হয়েছেন সচিব, তারা কিভাবে নিয়োগ হলেন এটা আমি অন্তত 200 বারের মতো বলেছি যে এটা তারা কিভাবে নিয়োগ হলেন, তারা আসলে কাকে সার্ভ করবেন। কারণ এখানে কোনো আনবায়াসড কোনো পিপল নাই, প্রত্যেকেই কোনো না কোনো পলিটিক্যাল পার্টির প্রতি তারা কাজ করছেন। ইভেন আমরা এটাও দেখেছি যে বিএনপি একটা পর্যায়ে শঙ্কা প্রকাশ করছে যে তাদের হাতে নিয়োগ হওয়া অনেক ডিসি, ওসি, এসপি এবং ইউএনও, তাদের ব্যাপারে তাদের এখন শঙ্কা প্রকাশ করতে হচ্ছে যে তারা ভেবেছিলেন তারা ভেবেছিলেন বিএনপির, কিন্তু তারা আসলে দেখছেন যে জামাতের। সো এই ধরনের পরিস্থিতিতে কিন্তু বিএনপি নিজেই পড়ছে। সো এখন এসে এই যে প্রশাসনিক কর্মকর্তা কেন বিএনপির আর জামাতের হবে, কেন বা এনসিপির হবে? তার একটা দায়িত্ব আছে এইখানে একদমই নিরাপত্তা বেষ্টনী কেউ যাতে ভেঙে ফেলতে না পারে সেটার ব্যাপারে সে জান দিয়ে হলেও এটাকে এনশিওর করবে। এটা তার জব ডেসক্রিপশনের অংশ। সে কখনোই এখানে পক্ষপাতমূলক কোনো আচরণ করতে পারবে না। কাউকে লিফলেট দিতে দিবে, কাউকে লিফলেট দিতে দিবে, কাউকে লিফলেট দিতে দিবে না, এইটা পর্যন্ত সে অ্যালাউ করতে পারবে না। এটা তার একদম প্রফেশনালিজমের অংশ। আমরা আমাদের দেশে প্রফেশনালিজমকে খুবই আন্ডারমাইন করি এবং আমাদের দেশে আমরা যেটাকে মানে অ্যাপ্রিশিয়েট করি যে আমার দলের পক্ষে কতজন আছে। এবং আমি বলছি যে আমাদের যে প্রশাসন, আমি আজকেও বলে যাচ্ছি, আমাদের দেশের যে প্রশাসন যেভাবে নিয়োগ হয়েছে গত 1 বছর, এই প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে এই যে লটারির মাধ্যমে যেটা করা হলো, এসি নিয়োগ, এসি বা ওসি নিয়োগ, এই যে সিস্টেমগুলো করা হয়েছে, এই পুরো সিস্টেমটা ফেল করবে এই নির্বাচনের সময়। এই পুরো সিস্টেমটা ফেল করবে, বিশেষত পুলিশ ফোর্সের ক্ষেত্রে বলছেন। পুলিশ ফোর্স এবং হচ্ছে গোয়েন্দা বাহিনী এবং প্রশাসন, এই 3টা জায়গায় আমাদেরকে আমরা একদম ফেইলিওরের মুখোমুখি আছি। এবং কিন্তু আমি এই সাথে আমাকে অবশ্যই এটাই বলতে হবে যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হইতে হবে। যদি সম্ভবত নির্বাচন আরেকটু আগে নিয়ে আসার, তাহলে সেটা হয়তো বাংলাদেশে একটা স্থিতি অবস্থা আনার জন্য সেটা বেশি প্রয়োজন হতো। কিন্তু নির্বাচন আসলে ফেব্রুয়ারিতে হইতেই হবে, যে টাইমলাইন ঘোষণা করা হয়েছে। আবার অন্যদিকে যে পরিস্থিতি, মানে যে প্রতিষ্ঠানগুলো এটার সাথে সংযুক্ত, সেই প্রতিষ্ঠানগুলো কোনো, আমি আপনাকে একটা কথা বলি, যদি আমি কোনো জিনিস মানে একটা কাজ করি, সেই কাজটাকে ফলো করে বলার জন্য হলেও তো আমি বলি। পুলিশ সংস্কার কমিশনের যে হেড, আপনি তার নাম জানেন?
পুলিশ সংস্কার কি কমিশনের ছিলেন? হেডের নাম হচ্ছে, প্রধানের নাম হচ্ছে সরফরাজ খান। হ্যাঁ, সরফরাজ খান। উনি এই পুলিশ সংস্কার, পুলিশ কিন্তু একটা পুরোপুরি একটা দলীয়ভাবে চলা একটা, এবং আপনি এটাও দেখেছেন যে মানে এখনই বিএনপির নেতাদের পায়ে ধরে সালাম করতে যাচ্ছেন এবং পরে ধাক্কা খেয়ে ফেরত আসতেছেন পুলিশ অফিসাররা, এবং তারা এখনই এত বিগলিত। সো এগুলো কিন্তু আপনারা মানে মানে রিলসেই আসতেছে এখন। সো এই যে পুলিশ সংস্কার কমিশনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আমাদের যেটা মানে ওই যে আমাদের উত্তেজনাকর মন্তব্য এবং উত্তেজনাকর পরিস্থিতি না হলে কিন্তু আমাদের এই যে পলিটিক্সে মানে প্রাসঙ্গিকতা থাকে না। পুলিশ সংস্কার নিয়ে যদি আপনি ঐকমত্য কমিশনে আলাপ করতেন, তাহলে হচ্ছে ঐকমত্য কমিশনটা এত রগরগে হতো না। যদি আপনি ওই প্রশাসনিক সংস্কার নিয়ে আলাপ করতেন, যদি স্বাস্থ্য সংস্কার নিয়ে আলাপ করতেন, আর যদি আপনি বলতেন যে গণমাধ্যমের সংস্কার কমিশন কি করলো, এত রগরগে হতো না ঐকমত্য কমিশন। সো সবসময় আমাদেরকে, এমনকি খুবই গুরুত্বপূর্ণভাবে নারী সংস্কার কমিশনের রিপোর্টও হচ্ছে বাদ পড়ে গেল। হ্যাঁ, এখন যেটা হয়েছে যে এই সব কিছু মিলিয়ে পুরো পরিস্থিতিটাকে নিয়ে যাওয়া হয়েছে একটা অ্যান্টি ইলেকশন, বাট উই নিড দ্য ইলেকশন, এরকম একটা পর্যায়ে। আচ্ছা, একদম শেষ প্রশ্ন। মাহফুজ এবং হচ্ছে আসিফ দুজন পদত্যাগ করেছেন, উপদেষ্টা পরিষদে নেই। তারা এখনো আমরা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে তাদের দেখছি না। এই বিষয়ে আসলে এনসিপি পরিকল্পনা কি? তারা কি তাদের সহযোদ্ধা যারা এই দুজন কি এনসিপিতে তারা আসছে, নাকি হচ্ছে অন্য কোথাও তারা রাজনীতিতে থাকবেন কি থাকবেন না? না, আসিফের বিষয়টা জানি যে তিনি নির্বাচন করবেন, নির্বাচনমুখী মানুষ। তো এনসিপির হয়ে করবেন নাকি হচ্ছে অন্য কোনো প্ল্যাটফর্ম? আমার কাছে মনে হয় গণভ্যুত্থানে যারা সামনের সারির নেতৃত্ব, যারা তরুণ নেতৃত্ব, তাদের একসাথে থাকা উচিত। সেই বিষয়ে যত ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন, এটা সকল পক্ষ থেকে সেই উদ্যোগটা নিতে হবে। আমি যেটা লক্ষ্য করেছি, এই শক্তি মানে এই মানুষগুলো যাতে একসাথে না আসে, সেটার নানান পক্ষ থেকে কিন্তু নানান ধরনের ক্যাম্পেইনও করা হচ্ছে। সো এটা খুবই মানে অশনি সংকেত, এবং এটা খুবই ডিস্টার্বিং যে গণভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল এবং যারা সামনের সারিতে জীবনের ঝুঁকি নিয়ে নেতৃত্ব দিয়েছে, তাদেরকে একত্র দেখতে পারাটা, এটাও কিন্তু একটা ঐক্যের বার্তা দেয়। সো আমার কাছে মনে হয় যে ওনারা নিজেদের, অবশ্যই প্রত্যেকেরই রাজনৈতিক এবং ব্যক্তিক স্বাধীনতা আছে, কিন্তু তারপরও তারাও নিশ্চয়ই এটা বিবেচনা করবেন যে এখন ইউনিফিকেশনের সময়, এখন ঐক্যের সময়, এবং একই সাথে আমি যেটা মনে করি বাংলাদেশটাকে গড়তে হলে এটা শুধু মানে এনসিপির ভিতরকার ঐক্য বা এনসিপির এক্সটেন্ডেড অ্যালাইয়ের ঐক্য না, শুধু এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের ঐক্য প্রয়োজন, এবং বিএনপি, জামাত এবং হচ্ছে এনসিপি এবং যারা অন্যান্য দলও আছে, আমি অন্যান্য দলের আর ব্যক্তি মানে ওই পার্টি বিশেষের নাম আর বললাম না, কিন্তু যারা আছে প্রত্যেকেরই আসলে এটা অনুধাবন করতে পারতে হবে বাংলাদেশের আসলে আপনাদেরকে দরকার, এবং বাংলাদেশের এমন পলিটিশিয়ানের দরকার যারা দায়িত্ব নিয়ে বাংলাদেশটাকে রিবিল্ডিংয়ের কাজটা করবে, রিকনস্ট্রাকশনের কাজটা করবে, রিকনসিলিয়েশনের কাজটা করবে। এখানে অনেক সব দলের মধ্যেই নেতারা যারা অনেক দিন ধরে অপারেশনের শিকার হয়েছেন, এবং আমি আপনাকে আজকে বলি একটা জিনিস, যে বাংলাদেশকে যদি আপনি নতুন করে গড়তে চান, তাহলে বাংলাদেশে হয়ে যাওয়া অন্যায়গুলোর বিচার করতে হবে। যদি সেটা করতে না পারি আমরা, তাহলে বারংবার এই ধরনের উত্তেজক মন্তব্য দিয়েই বাংলাদেশকে টিকিয়ে রাখতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আপনি এখানে, আমি যেটা বলছি যে গত 15 বছর যদি কারো এক টুকরো জমিও দখল হয়ে থাকে, যদি কারো একজন মানে একটা বোনও, একজন স্ত্রীও ধর্ষিত হয়ে থাকে, যদি কারো একটা গণরুমের ছাত্র যদি মানে হাফিজুরের কথা আপনার মনে আছে কিনা, একরাম হোসেন যার চোখ উপড়ে ফেলা হয়েছিল গণরুমে, এগুলোর বিচার কিন্তু হয় নাই ভাই। সো এই বিচারগুলো যদি আমরা করতে না পারি, এবং 15 বছরে যা কিছু হয়েছে এগুলোর বিচার যদি আমরা করতে না পারি, তাহলে আমরা আসলে আমরা এই ধরনের রাজনীতি যে আমাদেরকে বারবার জাগিয়ে তোলার জন্য ব্যাটাগিরি লাগবে। সো এইটার থেকে আমাদের মুক্তি দরকার। এই জন্য আমাদের এই সার্বিক একটা ঐক্য প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর এটার উপলব্ধি প্রয়োজন যে ক্ষমতা ছাড়াও জনগণের ভিতরে বিলং করা যায়, জনগণের কাছে নিজেদের মালিকানা ছেড়ে দেওয়া যায়, এবং রাজনৈতিক দলগুলো জনগণের শুধু হইতে পারে। নিজের রুমে বসে, একটা রুমে বসে সিদ্ধান্ত নেওয়া, এটা কোনো মানে পলিটিক্যাল পার্টির চরিত্র না। সো
এই পলিটিক্যাল পার্টিগুলোকে একত্রিত হতে হবে এবং এই পলিটিক্যাল পার্টিগুলোকে এটা অনুধাবন করতে হবে বাংলাদেশের প্রয়োজন তাদেরকে। মানে বেটাগিরিতে বাংলাদেশ আটকে গেছে এখন এখন পর্যন্ত। এখন পর্যন্ত তাই দেখতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ সামান্তা। আমাদের অনেকগুলো বিষয় নিয়ে আসলে আলোচনা হলো। শিল্প সংস্কৃতির অঙ্গনে আসলে কি ধরনের বদল প্রয়োজন বা সেই জায়গায় আসলে কোন জায়গাটাতে আমরা আটকে আছি এবং সেটাকে আসলে কি প্রক্রিয়ায় রক্ষা করা যেতে পারে। সমালোচনা চলবে, একই সঙ্গে সুরক্ষাও দিতে হবে। দুটো বিষয়ই আসলে পাশাপাশি চলতে হবে। সামান্তা খুব গুরুত্বপূর্ণভাবে যে কথাটি বলেছেন সেটা হচ্ছে নির্বাচন ছাড়া উপায় নেই। নির্বাচনের মধ্য দিয়ে স্থিতিশীলতা আসতে হবে, তবে নির্বাচনটা হতে হবে হচ্ছে একদম স্বচ্ছ। তিনি খুবই জরুরিভাবে কতগুলো প্রশ্ন তুলেছেন যে রিটার্নিং কর্মকর্তা কেন কোনো দলের হবে। তো এই যে বিষয়টি, এই বিষয়গুলো বা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, পেশাদারত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন, এই জায়গাগুলো প্রশাসনের দায়িত্বে বা এই পুরো বিষয়টির দায়িত্বে যারা আছেন এই মুহূর্তে নির্বাচন কমিশন দায়িত্বে, বা এর সাথে সে নির্বাচন কমিশন চাইলে অন্তর্বর্তী সরকারের সহায়তায় বিষয়গুলো সমাধান করতে পারে, সেই জায়গার দিকে তারা তাকাবে। এবং ওই যে বারবার ঘুরে ফিরে নানান বিষয়গুলো আসে, যেমন হচ্ছে এক্সটার্নাল ফোর্সের কথা বারবার আসে। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ক্ষেত্রে এই প্রসঙ্গটি এসেছে, অস্থিরতার ক্ষেত্রে এই প্রসঙ্গটি এসেছে, নানাভাবেই এসেছে। এই এক্সটার্নাল ফোর্স শুধু ভারত নয়, এক্ষেত্রে অন্যান্য যারা হচ্ছে এখানে অ্যাক্টর হিসেবে থাকতে চায় বা নানা ধরনের ক্রিয়া করছে, প্রত্যেককেই আসলে বারিত করে বাংলাদেশপন্থী রাজনীতি তৈরি করতে হবে। এই জায়গার দিকে আমরা শেষ পর্যন্ত কতটুকু এগোবো সেই প্রশ্নটি থাকছে। আপনারা আপনাদের মতামত জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে।